আনকনসিয়াস একটা পেশেন্টকে অ্যাটেন্ডেন্স নিয়ে আসলো, রোগী আনকনসিয়াস। স্যার বললো যে পেশেন্ট পার্টিকে শুধু কোয়ারি করে একটা জিনিস জানা গেছে যে পেশেন্টের ডায়াবেটিস। এখন কি হইতে পারে? আমরা বলছিলাম যে এটা হাইপার কমপ্লিকেশন এবং হাইপো কমপ্লিকেশন দুইটা হইতে পারে। তার মধ্যে হাইপার কমপ্লিকেশন দুইটা, একটা হলো ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, তার 2 নম্বরটা হলো হাইপার গ্লাইসেমিক হাইপার অসমোলার স্টেট, এইচএইচএস। এটা আগে বলতো হাইপার অসমোলার ডায়াবেটিক কিটোটিক কমা, হংক বলা হতো। এখন এই কথাটা উচ্চারণ করা হয় না, কারণ কমা সবসময় থাকবে তাও না, রোগী তাকাও থাকতে পারে। যার ফলে শব্দগুলো এখন তুলে ফেলা হচ্ছে, এখন বলা হচ্ছে হাইপার গ্লাইসেমিক হাইপার অসমোলার স্টেট, এইচএইচএস। আর বাদ বাকি যেটা আছে সেটা হলো তাহলে হাইপারের দুইটা, তার মধ্যে এটা 2 নম্বর, আর একটা হলো হাইপোগ্লাইসেমিয়া। তো এখন ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস এবং হাইপার গ্লাইসেমিক হাইপার অসমোলার স্টেটের মধ্যে পার্থক্যটা, দুটাই তো গ্লুকোজ বেশি নিয়ে আসবে, দুটাই ভলিউম কম নিয়ে আসবে। অলরেডি আমি মেনশন করছি যে তোমার এক নম্বরে দেখা যাচ্ছে পয়েন্টটা হাইপোভলিউমিয়া। আমরা জানি ওখানেও ডায়াবেটিক কিটোসিসে কিন্তু হাইপোভলিউমিয়া হইতো, অ্যাটলিস্ট 6 লিটার ফ্লুইড লস হইতো, তাই না? এক্সট্রা সেলুলার ইন্টারসেলুলার 3 লিটার করে, এখানেও হাইপোভলিউমিয়া হয়। বাট দ্য ডিফারেন্স ইজ যে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসে 11.1 মানে জাস্ট ডায়াবেটিক হওয়ার পর থেকে ডায়াবেটিক কিটোসিস হইতে পারে, এর জন্য অনেক বেশি গ্লুকোজ বেশি হইতে হবে তা না। বাট ইন কেস অফ এইচএইচএস there should be severe hyperglycemia, usually more than 30 মিলিমোল, মানে 600 মিলিগ্রামের কাছাকাছি হইতে হবে। তাহলে আমরা চিন্তা করবো এটা হাইপারগ্লাইসেমিক হাইপার অসমোলার স্টেট। কেন চিন্তা করবো সেটা আমরা ধীরে ধীরে আসতেছি। যেহেতু টার্মটাই হলো হাইপার গ্লাইসেমিক হাইপার অসমোলার, মানে অসমোলার হাইপার, তাহলে অসমোলারিটি বেশি আছে, তাহলে এখানে অসমোলারিটি বেশি থাকতে হবে, যেটা ডায়াবেটিক কিটোসিসে ম্যান্ডেটরি না। ঠিক আছে, এখানে সাধারণত ইউজুয়ালি মোর দেন 320 থাকতে হবে। আমাদের অসমোলারিটি সাধারণত 280 থেকে 290 এর মধ্যে থাকে আমাদের শরীরে ইউজুয়ালি অসমোলারিটি, সেখানে এটা মোর দেন 320 হইতে হবে। এবং ডিহাইড্রেশন ডায়াবেটিক কিটোসিস থাকবে, ডিহাইড্রেশন এখানেও থাকবে, বাট দেয়ার উইল বি নো কিটোনেমিয়া, there will be no acidosis or less বাইকার্বনেট কমবে না। তাহলে আমরা পার্থক্য করব কিভাবে? ভাইবা বোর্ডে অনেক স্যার আছে যারা পরীক্ষা জিজ্ঞেস করে যে দুটাই তো হাইপার, গ্লুকোজটা বেশি পাইলা, তুমি পরীক্ষা করলা বেডসাইড, ওটার মধ্যে আসছে আনকনশাস, রোগী বললো যে রোগীর ডায়াবেটিস আছে, তুমি গ্লুকোজ টেস্ট করলা, দেখলা গ্লুকোজ বেশি আছে, তাহলে এটা কি করে তুমি বুঝবা যে এটা ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস নাকি হাইপারগ্লাইসেমিক হাইপার অসমোলার স্টেট? So definitely the glucose will be very high in case of hyperglycemic hyperosmolar state, more than 30 millimole or 60। কথাটার মধ্যে বলা আছে হাইপার অসমোলার, অর্থাৎ there will be more osmolarity, serum osmolarity is usually more than 320। আর যেহেতু এটা কিটোন বডি নাই, কিটোসিস না, অতএব there will be no কিটোন বডি অথবা লেস কিটোন বডি। যেমন আমরা সাধারণত বলি যে রক্তের মধ্যে মোর দেন 3 মিলিমোল কিন্তু পাওয়া গেল 1 মিলিমোল, অথবা আমরা বলি 2+ পাওয়া যেতে পারে ইউরিনে কিন্তু পাওয়া গেল 1+, তাহলে হবে না। অ্যাসিডোসিস সাধারণত ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, ওখানে অ্যাসিডোসিস ছিল, পিএইচটা কম ছিল, লেস দেন 7.3 নিচে। এখানে লেখা যায় যে নাকি অ্যাসিডোসিস না, পিএইচ মোটামুটি অ্যালকালাইনে আছে, মোর দেন 7. আমরা কিটোঅ্যাসিসে ওখানে বলছে যে বাইকার্বনেট কমে যাবে, সিভিয়ারের ক্ষেত্রে বাইকার্বনেট এখানে বাইকার্বনেট 15 উপর থাকবে। এই যে দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডায়াবেটিক কিটোসিস এন্ড হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলার। এবং there is also difference in the mortality, আমরা আলোচনা করতেছি। তাহলে আমরা একটু অসমোলারিটি আলোচনা করি। অসমোলারিটি আমি মাঝে মধ্যে রাউন্ডে যখন থাকি, যখন এরকম হাইপার অসমোলার রোগী আসে, তখন আমি তোমাদেরকে জিজ্ঞেস করি যে রোগীটার প্লাজমা অসমোলারিটি বার করো। আমি একটু আগে বলেছিলাম যে
280 to 290 আমাদের নরমাল, একটা নরমাল হেলথি পিপলের অসুবিধা থাকে 280 to 290। কিন্তু এটা যখন আমরা 300 ক্রস করে যায় তখনই কিন্তু তার শরীরের মধ্যে মেটাবলিক ডিঅ্যারেঞ্জমেন্ট ঘটে। আর যখন 320 বেশি হয়ে যায় তখন আমরা হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলার স্টেট বলি। ইউজুয়ালি 340 এর উপরে গেলেই আনকনসিয়াস হয়ে যায়, ইম্পেয়ারমেন্ট অফ দি কনসিয়াসনেস। তো এটা বার করা কিভাবে, সূত্রটা দেওয়া আছে নিচে দেখো, 2 সোডিয়াম 2 গ্লুকোজ প্লাস ইউরিয়া অল ইন মিলিমোল, অল ইন মিলিমোল। একটা মিলিগ্রাম একটা মিলিমোল তা হবে না, কারণ গ্লুকোজ মিলিমোলও হয় মিলিগ্রামে হয়, ইউরিয়া মিলিমোলও হয় মিলিগ্রামও হয়। অতএব মনে রাখতে হবে যে ইকুয়েশন ইজ অল ইন মিলিমোল, 2 সোডিয়াম প্লাস গ্লুকোজ প্লাস ইউরিয়া। আমরা পরে একটা সিনারি লিখব। তাহলে এটা সাধারণত আমরা ডায়াবেটিক কিটোসিস সাধারণত টাইপ 1 এ দেখা যায়, ইয়াংদের বেশি দেখা যায়, কিন্তু ACSS ইউজুয়ালি টিপিক্যালি অকার্স ইন দ্য এল্ডারলি, কিন্তু ইদানিং এটা ইয়াঙ্গার অ্যাডাল্ট পাওয়া যাচ্ছে, মানে টাইপ 1 ও পাওয়া যাচ্ছে। তাহলে কমন ফ্যাক্টর আমরা বলতে চাই, এক নাম্বার ইনফেকশন, ডায়াবেটিক পেশেন্ট সাফারিং ফ্রম আদার ইনফেকশন, সিস্টেমিক ইনফেকশন, অথবা কোনো একুট কন্ডিশন যেমন মায়োকার্ডিয়াল ইনফাকশন অথবা সেরেব্রোভাস্কুলার ইভেন্ট যেমন স্ট্রোক, অথবা ড্রাগ থেরাপি, কর্টিকোস্টেরয়েড। এখন এবুজ হচ্ছে, স্পেশালি সাসপেক্টেড কোভিড, দেখা যায় ডায়াবেটিক পেশেন্ট মাইল্ড কেস, যেটা কোনো ওষুধে লাগবে না, ধামাধাম আমরা ডাক্তাররা একদম একদম স্টেরয়েড দিচ্ছি। ডায়াবেটিক পেশেন্টকে স্টেরয়েড দেওয়ার আগে 1000 বার ভাবতে হবে, এটি হইতে পারে। So these are the common precipitating factors: infection, myocardial infarction, stroke, and some drug like steroid that causes neuroglycosis in the blood glucose level. There are some post-prognostic factors. এটা কি মুখস্থ দরকার আছে? হ্যাঁ আছে, কারণ এই জন্য মুখস্থ করা দরকার আছে যে পরীক্ষার হলে তোমাকে এক টার্ম পর পর করে শর্ট নোট আসে ACSS। এটা স্যারদের খুব প্রিয় একটা শর্ট কোশ্চেন একটা থাকে, সেখানে স্যারদের অন্যতম একটা প্রিয় হলো হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলার রিপিটেড। কিছু তো ডেফিনিশন লিখে তো ছাড়িয়ে দিবে না, যদি মনে থাকে পোস্ট প্রগনোস্টিক সাইন, এটা তোমার মার্ক বাড়াবে। পোস্ট প্রগনোস্টিক সাইনের মধ্যে হলো হাইপোথার্মিয়া, রোগীর গায়ে hypertension, usually systolic blood pressure less than 90, that means shock, অথবা টেকি অথবা ব্র্যাডিকার্ডিয়া, all are in shock, সিভিয়ার হাইপারনেট্রিমিয়া, যদি ব্লাড সোডিয়াম মোর দ্যান 160 হয়ে যায়, এবং অসমোলারিটি আমরা জানি যে 340 অজ্ঞান হয়ে যায়, ইম্পেয়ারমেন্ট অফ দ্য কনসিয়াসনেস। বাট ইন কেস অফ সিরাম অসমোলারিটি মোর দ্যান 360 মিলিঅসমোল পার কেজি, সেক্ষেত্রে এই পেশেন্টটা এবং আমরা প্রোস্টিক বলবো, এবং আদার মানে সিরিয়াস কোমরবিডিটি, ইউজুয়ালি স্ট্রোক এবং এমআই অথবা সেপ্টিসিমিয়া যদি থাকে, মানে অন্য কিছু থাকে, তাহলে আমরা বলবো যেগুলো প্রোস্টিক। তাহলে মনে রাখতে হবে ফিচার অফ শক। শুধু একটা কথা মনে রাখবা যে প্রোস্টিক এত কি করে মনে রাখবো, শুধু একটা কথা মনে রাখবা যে ফিচার অফ শক। শকে গেলে কি হয়, পেশেন্ট শকে গেলে ব্লাড প্রেশার কমে সিস্টোলিক 90 এর নিচে, পেশেন্টের হাত পা পেরিফেরাল ঠান্ডা হয়ে যায়, হাইপোথার্মিয়া, পেশেন্টের টেকিকার্ডিয়া হতে পারে, ব্র্যাডিকার্ডিয়া হতে পারে, তুমি অলমোস্ট কভার করলা। তাহলে ফিচার অফ শক। আর একটা হলো এখানে অসমোলারিটির ব্যাপার আছে, সোডিয়ামের ব্যাপার আছে, সোডিয়ামটা যদি বেশি থাকে, মনে রাখার একটা সিস্টেম আছে, যেহেতু অসমোলারিটির ব্যাপার, সোডিয়াম যদি বেশি হয় তাহলে মানে আলটিমেটলি তার অসমোলারিটি বেশি হয়ে যাবে 360 এর উপরে, এবং আদার কোমরবিড কন্ডিশন, যেটুকু মনে রাখা যায়। আমাদের মনে আছে ডায়াবেটিক কিটোসিসে মর্টালিটি রেট কতটুকু ছিল, কারো মনে আছে? 2% স্যার। ভেরি গুড, 2% ছিল। Mortality rate was 2% in case of diabetic ketoacidosis, but in case of hyperglycemic hyperosmolar state, the mortality rate is 20%. 10 গুণ বেশি, but this is the scenario of the advanced Western ICU. আমাদের বাংলাদেশের ক্ষেত্রে হাইপারগ্লাইসেমিক হাইপারosmolar স্টেজে আসলে, স্টেট নিয়ে আসলে বাঁচানো খুব কঠিন, কারণ খুবই সমস্যা হয়ে যায়।
কারণ এদের খুবই ভেনাস থ্রম্বোসিস হয়, সেরেব্রাল ইডেমা হয়, ঠিক আছে। তো এখানে মর্টালিটি প্রিভেন্ট করার জন্য থ্রম্বাস গুলো সাধারণত এদের হাইপার কোয়াগুলেবিলিটি ডেভেলপ করে, আর্টেরিয়াল থ্রম্বাস, ভেনাস থ্রম্বাস, সেরেব্রাল ইডেমা যেন না হয় এবং সেন্ট্রাল পন্টাইন ডিমাইলিনেশন না হয়, এগুলোর ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হয়। দিস দ্য কজ অফ মর্টালিটি। এমার্জেন্সি ম্যানেজমেন্ট অফ হাইপারগ্লাইসেমিক হাইপারসমোলার স্টেট সবকিছু একই রকম, অলমোস্ট সেম অ্যাজ ডায়াবেটিক কিটোএসিডোসিস এক্সেপ্ট দ্য ইনসুলিন। ওখানে যতটুকু লাগতো, ওখানে কতটুকু মনে আছে? ইনসুলিন লাগতো কতটুকু? 0.1 ইউনিট পার কেজি পার আওয়ার। তার অর্ধেক কত হইলো? 0.05 ইউনিট পার কেজি পার আওয়ার, মানে ওটার অর্ধেক আর কি, ঠিক আছে না? তাহলে ওখানে আমাদের ছিল যে 0.1 ইউনিট পার কেজি পার আওয়ার ইন কেস অফ ডায়াবেটিক কিটোএসিডোসিস। স্যাররা শুধু ওটাই জিজ্ঞেস করতে চায়, অন্য কোনো কথা স্যাররা জিজ্ঞেস করে না ভাইয়া বোর্ডে। স্যাররা জিজ্ঞেস করে ডায়াবেটিক কিটোএসিডোসিসে ইনসুলিন দিবা কিভাবে দিবা, বিশেষ করে সাকি স্যার জিজ্ঞেস করে। তারপরে স্যার ইনসুলিন পাম্পে দিব। আমাদের হাসপাতালে ইনসুলিন পাম্পে দেওয়া দেখছো? ও স্যার দেখছি। কোথায় দেখছো? আমরা স্যার আইসিইউতে দেখছি। আইসিইউতে দেওয়া হয় ইনসুলিন পাম্প, আইসিইউতে আছে। তোমাদের আইসিইউতে প্লেসমেন্ট নাই? এখন তো কোথাও নেই না, সব ভার্চুয়াল হয়ে গেছে নাকি? আচ্ছা, সমস্যা এটা। তোমাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে না? কমপ্লিট হয়ে গেছে 30 তারিখ আর 1 মাস, তার মানে অগস্ট সেপ্টেম্বর থেকে তোমরা করবা, ক্লাস শুরু করবা। 1 মাস পরে অ্যান্টিবডি ডেভেলপ করবে। তখন তোমরা ক্লাস করবা সরাসরি। জিনিসপত্র না দেখলে কেমন হবে? হঠাৎ করে যে আসবে। ব্লক পোস্টিং মানে হলো, আমরা কিন্তু ব্লক পোস্টিং মানে আমি দায়িত্বে যখন ছিলাম, এক সময় পুরো ওয়ার্ডের দায়িত্বে ছিলাম, ঠিক আছে, তখন তিনি বরং স্যার বিভাগে প্রধান ছিল। তখন আমি ওই ঢাকা মেডিকেল মানে যে ব্লক পোস্টিং এর যেটা টার্গেট সেটা আমি করতাম, ওটা আমি পুরোপুরি দেখতাম। গত 3 বছর আমি দেখতাম, তখন টানা 3 বছর। ব্লক পোস্টিং মানে হলো পড়াশোনা না, ব্লক পোস্টিং মানে হলো যে ব্লকে পোস্টিং। ব্লক মানে হলো মেডিসিন ওয়ার্ডের ব্লকে পোস্টিং। সে এখানে আসবে সকালবেলা, আসে সিএদের সঙ্গে ভাগ করে থাকবে, যে ইউনিটে অ্যাডমিশন সেই ইউনিটে সি এর সঙ্গে সারাদিন থাকবে, সারাদিন 24 আওয়ার। এমনকি রাত্রেও আমরা নাইট ডিউটি করেছি। ইন্টার্নে থাকার পরও তারা কি করে রুগী ম্যানেজ করে, কি চিন্তা ভাবনা করে, সবকিছু আমরা দেখাচ্ছি 7 দিন, ঠিক আছে। কারণ এখানে তোমাকে এই যে মনে করে একটা ডায়াবেটিক কিটোএসিডোসিস আসছে, তুমি চোখের সামনে যেটা দেখবা, তোমার চোখে যা দেখবে, তুমি হাতে যা করবা, সারা জীবন তোমার মনে থাকবে। এই সারাদিন আমি এই অনলাইনে বকর বকর করেও তোমার ওটা তোমার মাথায় ঢুকবে না। যার ফলে এটা ব্লগ পোস্টিং এর থিমটা ছিল এটা। মাঝে মধ্যে একটু কিছু স্যার আসে আবার বেশি তত্ত্ব জ্ঞান দেওয়া শুরু করছিল। মেডিকেল সায়েন্সের তত্ত্বজ্ঞান হচ্ছে প্র্যাকটিক্যাল জ্ঞানের ইম্পর্টেন্স বেশি, দুইটার সমন্বয় না হলে সমস্যা। যে তত্ত্ব বেশি কিংবা প্র্যাকটিক্যাল জ্ঞান কম তারও সমস্যা, আর যার প্র্যাকটিক্যাল জ্ঞান বেশি আবার তত্ত্ব জ্ঞান কম তারও সমস্যা। দুটাকে একটা ভারসাম্যমূলক অবস্থান থাকতে হবে। যার ফলে এখানে আমাদের ডায়াবেটিক কিটোএসিডোসিসের সঙ্গে হাইপারগ্লাইসেমিক হাইপারসমোলার স্টেটের ম্যানেজমেন্টের ইনসুলিনের মেইন ইনসুলিন ম্যানেজমেন্ট এখানে হলো ইনসুলিন হাফ দিলে হয়। কারণ এখানে এত বেশি ইনসুলিন সেন্সিটিভিটি থাকে, না হলে খুব দ্রুত হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাবে, এবং খুব দ্রুত হাইপোগ্লাইসেমিয়া হলে পেশেন্টের সেন্ট্রাল পন্টাইন ডিমাইলিনেসিস হয়ে যাবে, and that will be the cause of the death of the patient. So insulin should be started at half dose of the diabetic ketoacidosis, that is 0.05 unit per kg per hour, ঠিক আছে। আচ্ছা, তাও আবার বলতেছে যদি খুব বেশি কিটোনেমিয়া থাকে এগুলো দরকার নেই, এগুলো আবার কথা। অসমোলারিটি যদি ইনক্রিজ করে যায়, মনে করো যে আমরা বললাম যে সোডিয়াম দেখলাম আমি, নর্মাল আমাদের সোডিয়াম থাকার কথা 135 to 137 এর মতো ইউজুয়ালি আমাদের বডিতে থাকে, দেখা গেল 160 হয়ে আছে, মোর দেন 150 হয়ে আছে। 150 যদি হয়ে যায় তাহলে হাফ স্টেজ স্যালাইন পাওয়া যায়। নর্মালি যে স্যালাইন পাওয়া যায় বাজারে সেটা হলো 0.9% সোডিয়াম ক্লোরাইড পাওয়া যায় বাজারে অ্যাভেলেবল নর্মাল স্যালাইন 0.9%, হাতে নিয়ে দেখবা তখন ব্লক পোস্টিং হবে। কিন্তু যখন ইন কেস অফ ইনক্রিজ সোডিয়াম লেভেল দ্যাট ইজ দ্য মোর দেন 150, দেন উইল স্টার্ট হাফ স্টেজ। 0.9 এর হাফ হলো 0.45% অফ দ্য সোডিয়াম ক্লোরাইড। খুব দ্রুত ব্লাড গ্লুকোজ কমাবো না আমরা, হাইপোগ্লাইসেমিয়া করলে আবার সেই সেন্ট্রাল পন্টাইন পেশেন্ট আর বাঁচানো যাবে না। এক্ষেত্রে যখনই আমরা ব্লাড গ্লুকোজ আওয়ারলি চেক করব, যখনই দেখবো 10 থেকে 15 মিলিমোল হয়ে গেছে, স্টপ, ইনসুলিন স্টপ করে দেবো। ধীরে ধীরে আমরা দরকার সাবকুটিনিয়াস চলে যাবো।
এবং one of the cause of the death of the patient is আমি প্রথমে বলছিলাম নাম্বার 1 is arterial and venous thromboembolism. To prevent arterial and venous thromboembolism, we should start low molecular weight heparin until discharge patient সুস্থ হয়ে বাড়ি যাওয়া পর্যন্ত লো molecular weight heparin দেব। তাহলে এখানে তিনটা ট্রিটমেন্ট, এমার্জেন্সি ট্রিটমেন্টের মধ্যে আমরা তিনটা জিনিস পাইলাম। ডায়াবেটিক কিটোসিসে হাফ ইনসুলিন 0.05 ইউনিট পার কেজি পার আওয়ার। 2 নম্বরে পাইলাম আমরা হলো হাফ স্ট্রেন্থ সোডিয়াম ক্লোরাইড, যদি মোর দ্যান নরমাল স্যালাইন, এক কথা 2 নম্বর ট্রিটমেন্ট হলো নরমাল স্যালাইন, সেটা আমি নরমাল 0.9% দিতে পারি যদি নরমাল সোডিয়াম থাকে, আর যদি সোডিয়াম যদি বেশি থাকে রোগীর শরীরে মোর দ্যান 150 তাহলে হাফ স্ট্রেন্থ 0.45%। আর 3 নাম্বার হলো আমি দিব লো molecular weight heparin। এই তিনটা হলো এমার্জেন্সি ট্রিটমেন্ট অফ হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলার স্টেটের। আচ্ছা ঠিক আছে, তাহলে একজন বলো হট করে হোয়াট দ্য ডিফারেন্স বিটুইন ডায়াবেটিক কিটোসিস এন্ড হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলার স্টেট। দুজন মিলে বলো, শুনি, আমি একটু শুনি, 1 মিনিট টাইম। পার্থক্যগুলো বলো। ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস, স্যার ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস শুধুমাত্র যদি 11.1 এর বেশি স্যার ইয়া হয়, যে গ্লুকোজ লেভেলটা হয়, তখন তো স্যার ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস বলবো। আর যদি স্যার এখানে 13 মিলিমোলের বেশি হয় তখন স্যার এখানে বলবো হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলার। আর এখানে স্যার অসমোলারিটি স্যার একটা এখানে স্যার 320 এর যখন বেশি হয়ে যাবে তখন স্যার আমরা ডায়াবেটিক কিটো হাইপারঅসমোলার হাইপারগ্লাইসেমিক স্টেটটা বলবো। আর এখানে স্যার মানে স্যার এখানে অ্যাসিড মানে স্যার এখানে মানে অ্যালকালোসিস থাকে ডায়াবেটিক হাইপারগ্লাইসেমিক স্টেটে। আর আমরা ডায়াবেটিক কিটো কথা হলো অ্যাসিডোসিস থাকবে না, ওখানে থাকবে, হ্যাঁ অ্যাসিড থাকে না, কিন্তু ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিসে অ্যাসিডোসিস থাকে। ভেরি গুড। এবং এখানে স্যার বাইকার্বনেটের লেভেলটা ছিল এটা কিন্তু স্যার 12 কম থাকে এবং এখানে কিন্তু স্যার 15 এর বেশি থাকে। ভেরি গুড। আর আরেকটা স্যার কিটোনুরিয়া যেটা থাকে কিন্তু কখনো কিটোন বডি লেভেলটা কিন্তু হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলার স্টেটে কম থাকে। আর ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিসে কিন্তু অবশ্যই কিটোনুরিয়া থাকে। ভেরি গুড। আর মর্টালিটিটা স্যার মর্টালিটি স্যার এখানে ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস মর্টালিটি রেট 2%, আর হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলার অনেক বেশি। হ্যাঁ আচ্ছা, আর ম্যানেজমেন্টের ক্ষেত্রে পার্থক্যটা? ম্যানেজমেন্টে আমরা ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস যতটুকু দিতাম স্যার এখানে ইনসুলিন দিব, ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিসের অর্ধেক করে দিব। আর এখানে আমরা লো মলিকুলার ওয়েট হেপারিন দিব কারণ আর্টেরিয়াল ভেনাস থ্রম্বোসিসকে প্রিভেন্ট করার জন্য। আর লো মলিকুলার ওয়েট দিতে পারি, এখানে ম্যান্ডেটরি দিতে হবে। হ্যাঁ স্যার। হাফ স্ট্রেন্থ। আর এখানে স্যার ওই যে আর স্যার আমরা যে ফ্লুইডটা দিব স্যার এটা নরমাল স্যালাইন, সেটা অর্ধেক করে দিব যদি প্লাজমা লেভেলটার উপর ডিপেন্ড করে স্যার পয়েন্ট দেব। অর্ধেক না, বলবো হাফ স্ট্রেন্থ। হাফ স্ট্রেন্থ, হ্যাঁ হাফ স্ট্রেন্থ কথাটা হবে হাফ স্ট্রেন্থ, ঠিক আছে। মানে ওখানে 0.9 যেটা পার্সেন্ট এটা হবে হাফ স্ট্রেন্থ 0.45%। ভেরি গুড, সুন্দর কথা বলছো। যদি একটা পয়েন্ট বাড়ে গেছে, ডায়াবেটিক কিটোসিস ইউজুয়ালি ইয়াংদের হয় আর এটা টিপিক্যালি ওল্ডদের হয়। ঠিক আছে, খুব চমৎকার বলছো। কি নাম তোমার? মুস্তাকিম। আচ্ছা মুস্তাকিম, আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর বলছো। তা আমরা একটু পট করে একটু হাইপোগ্লাইসেমিয়া শেষ করে ফেলি এই সুযোগে, হ্যাঁ ঠিক আছে, তোমাদের আপত্তি না থাকলে। তো হাইপোগ্লাইসেমিয়া, আচ্ছা আচ্ছা হ্যাঁ, হাইপোগ্লাইসেমিয়া কখন বলি? হাইপোগ্লাইসেমিয়া আমরা যখন বলবো একটা নর্মাল পার্সনের ক্ষেত্রে, নর্মাল পিপলে যাদের ডায়াবেটিক নেই তাদের ক্ষেত্রে যদি ব্লাড গ্লুকোজ লেস দ্যান 3.9 বা 70 মিলিগ্রাম পার ডিএল এর উপর নিচে যায়, তাকে বলবো আমরা হাইপোগ্লাইসেমিয়া। এখন সরি আমার কথা বলতে ভুল হয়েছে। নর্মাল পার্সনের ক্ষেত্রে হলো তোমার আমাদের ডায়াবেটিক হাইপোগ্লাইসেমিয়া মানে নর্মাল পাবলিক মানে যাদের আমাদের ডায়াবেটিক নেই তাদের ক্ষেত্রে কিন্তু 2.5 to 3 এর নিচে গেলে হাইপো। কিন্তু ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে যদি 3.9 এর নিচে যায় অথবা 70 গ্রামের নিচে যায় তাহলেই তার হাইপোগ্লাইসেমিয়া। কেন এই পার্থক্য? যেখানে আমার 2.5 বললাম আমি, এত কম, কারণ কি আমার যাদের নর্মাল পাবলিক যারা আমরা তারা অল্প গ্লুকোজে, ডায়াবেটিস যাদের নাই তাদের কিন্তু অল্প গ্লুকোজ মাঝে মধ্যে আমরা থাকি, কিন্তু যারা ডায়াবেটিক পেশেন্ট তারা কিন্তু হাইপার নিয়ে ঘুরে বেড়ায়, তাদের দেখা যায় যে লেভেলটা একটু বেশি। যেখানে একটা নর্মাল পার্সন তার যখন 2.5 এর নিচে গেলে হাইপো, সেখানে একটা ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে 3.9 উপর নিচে গেলে তখন হয়ে যায়। তাহলে তার থ্রেশহোল্ড লেভেলটা কিন্তু কম, মানে সে আগেই হাইপো হয়ে যাচ্ছে। কেন হয়? এদের যে মানে হাইপোগ্লাইসেমিয়া যে ডায়াবেটিস ক্ষেত্রে নিয়ে আসে
ইউজুয়ালি দেখা যায় এটা ইনসুলিন থেরাপি, মানে যাদের ইনসুলিনের উপর থাকে তাদের বেশি হয়। কোথায় কোথায় হয় আর কি, কেন হয় না, কোথায় কোথায় হয় সাধারণত যাদের ইনসুলিন যারা নেয় তাদের ক্ষেত্রে হাইপোটা বেশি হয়। এবং কারণ আমরা জানি যে ইনসুলিন সবচেয়ে বেশি হাইপোগ্লাইসিমিয়া করে। ওরাও যে ড্রাগ গুলো আছে এগুলো খুব কম করে হাইপোগ্লাইসিমিয়া, এক্সেপ্ট আমরা পড়ছিলাম সালফোনাইল ইউরিয়া, মনে আছে সালফোনাইল ইউরিয়া, যেগুলো সিগারেটোগক, যেটা হলো তোমার বেটা সেলকে স্কুইজ করে তোমার হলো ইনসুলিন প্রোডাকশনটা বাড়ায় দেয়, যার ফলে দেয়ার ইজ এ চান্স অফ হাইপোগ্লাইসিমিয়া, ইউজুয়ালি গ্লিবেনক্লামাইড। ঠিক আছে, গ্লিবেনক্লামাইড যেটা, সেটাকে হাইপোগ্লাইসিমিয়া বেশি হয়। আবার অ্যান্টিডায়াবেটিক দিয়ে ইউজুয়ালি আমরা শুনি না। তো আমাদের যদি একটা রোগীর গ্লুকোজ কমে যায়, শরীরের মধ্যে কিছু ডিফেন্স মেকানিজম আছে, এটা যে ফিজিওলজিক্যাল, প্রাইমারি ফিজিওলজিক্যাল ডিফেন্স মেকানিজম বলে। যে ইনসুলিন কমে যখন ইনসুলিন যখন বেড়ে যাচ্ছে, যে আমাদের গ্লুকোজটা কমে যাচ্ছে, আর যেন ইনসুলিন তৈরি না হয়, এর জন্য আমাদের বেটা সেল সাপ্রেস হয়ে যায়। বেটা সেলকে সাপ্রেস করে ফেলা হয় যেন সে নতুন করে আর ইনসুলিন তৈরি না করে। এটা আমাদের শরীরের ফিজিওলজিক্যাল ডিফেন্স। এবং পাশাপাশি একই সঙ্গে বেটা সেল থেকে গ্লুকাগনকে এই প্রোডাকশনটা বেড়ে যায়। হ্যাঁ, ঠিক আছে, তোমাদের তহিদ স্যার ফোন করছে। তহিদ, একটু ক্লাস নিচ্ছি, আমার ক্লাস হচ্ছে। তো আমরা তাহলে বললাম তাহলে গ্লুকাগন, তাহলে কি হচ্ছে, বেটা একই সেল, বেটা সেল থেকে পাশাপাশি দুটা সেল, বেটা সেল আলফা সেল, বেটা সেল থেকে আমাদের ইনসুলিন তৈরি করা বন্ধ করা হচ্ছে, আর আলফা সেল থেকে গ্লুকাগন বেড়ে যাচ্ছে। গ্লুকাগন কি করবে, নিও গ্লুকোজেনেসিস করবে, গ্লুকোজ তৈরি করে দিবে। এবং এর পাশাপাশি অটোনমিক নার্ভাস সিস্টেমটা অ্যাক্টিভেট হয়ে যাবে। আমরা জানি অটোনমিক নার্ভাস সিস্টেম কি করে, আমাদের তোমার থেকে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে ক্যাটেকোলামাইন রিলিজ করবে। ক্যাটেকোলামাইন হলো অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন। এবং অ্যাড্রিনালিন নরঅ্যাড্রিনালিন কি করবে, নিওগ্লুকোজেনেসিস করবে। পাশাপাশি কিছু স্ট্রেস হরমোন সিক্রেশন করবে, যেমন কর্টিসল, গ্রোথ হরমোন, তাহলে সবগুলোই নিওগ্লুকোজেনেসিস করবে লিভারে যায়। তার মানে গ্লুকোজটা বেড়ে যাবে, পেশেন্টের আর যাই হোক তখন দেখা যাবে যে সে হাইপোগ্লাইসেমিয়া হবে না। দিস ইজ দ্য ডিফেন্স মেকানিজম of our normal person. But in case of diabetic patient, আমরা জানি তার অটোনমিক নার্ভাস সিস্টেমটা একসময় নষ্ট হয়ে যায়, অটোনমিক নিউরোপ্যাথি ডেভেলপ করে। এবং এই যে বেটা সেল যে ইনসুলিন সাপ্রেস করা অথবা আলফা সেলকে গ্লুকাগন তৈরি করা, এই সমস্ত মেকানিজমটা লস্ট হয়ে যায় আফটার 10 ইয়ার্স। একটা ডায়াবেটিক পেশেন্টের, আনকন্ট্রোল ডায়াবেটিক পেশেন্ট ইউজুয়ালি এটা আফটার 10 ইয়ার্স এই সিস্টেমটা ঠিক থাকে না, যার ফলে দেখা যায় তার হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করে। হাইপোগ্লাইসেমিয়া কমন কজ এবং রিস্ক ফ্যাক্টর, মেডিকেল ইস্যু আছে, ঠিক আছে, যে যারা খুব স্ট্রিক্ট গ্লাইসেমিক কন্ট্রোল করে, যে আমার কোনোভাবে আমি 5-এর নিচে উঠতে দেবো না খালি পেটে, ঠিক আছে, এত বেশি করতে গেলে আবার দেখা যায় যে হাইপো হয়ে যায়, অথবা তার পাস্ট হিস্ট্রি অফ সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া থাকে দীর্ঘদিন ধরে। কারণ টাইপ 1 ডায়াবেটিস যদি কারো 10 বছর বেশি থাকে, তাহলে প্রাইমারি ফিজিওলজিক্যাল ডিফেন্স মেকানিজম উইল বি ইম্পেয়ার্ড। এবং ইনসুলিন থেরাপি যদি লম্বা সময় থাকে তাও হয় টাইপ 2 তে, ওই 10 বছরের হিসাব। এবং যেখানে সে ইনসুলিন নেয় সেখানে লাইপো হাইপারট্রফি যদি হয়, তাহলে দেখা যায় যে ভেরিয়েশন হয় ইনসুলিন অ্যাবজর্পশনে। দেখা যায় ইনসুলিন দেওয়ার সঙ্গে সঙ্গে খুব দ্রুত অ্যাবজর্পশন হয়ে যাচ্ছে, যেখানে গ্র্যাজুয়ালি সাবকিউটেনাসে খুব গ্র্যাজুয়ালি অ্যাবজর্পশন হওয়ার কথা, খুব দ্রুত অ্যাবজর্পশন হওয়ার জন্য দেখা যাচ্ছে পেশেন্টের হাইপো হয়ে যাচ্ছে। অথবা সিভিয়ার হেপাটিক ডিসফাংশন, যে হাইপো হওয়ার পর যে সঙ্গে সঙ্গে হেপাটিক নিওগ্লুকোজেনেসিস হবে, সেই প্রক্রিয়াটা ইম্পেয়ার্ড হয়ে যাচ্ছে হেপাটিক ডিসফাংশনের জন্য। রেনাল ফাংশনও যদি ইম্পেয়ার্ড হয়, তাহলে ইনসুলিন মেটাবলাইজ বাই দ্য পেরিটিবুলার সেল, সেটা আর হয় না, দেখা যায় ইনসুলিন ব্লাডের মধ্যে অনেকক্ষণ থাকতেছে, হাইপো করতেছে। ইনএডুকেট ট্রিটমেন্ট অফ প্রিভিয়াস হাইপোগ্লাইসেমিয়া, আগের হাইপোগ্লাইসেমিয়া ঠিক মতো চিকিৎসা করা হয় নাই, আবার হচ্ছে। এবং টার্মিনাল স্টেজ, পেশেন্টের ম্যালিগনেন্সি থাকে, স্ট্রোক থাকে, এদের খাবার ঠিক মতো খায় না, ইনসুলিন দিলে হাইপো হয় বারবার। বেরিয়াট্রিক সার্জারি করা হয়, দেখা যায় স্টোমাকটা অপারেশন করা আছে কোনো কারণে, ইউজুয়ালি ওবিসদের, এদের ইনসুলিন খুব টাফ দেওয়া। আদার এন্ডোক্রাইন ডিজঅর্ডার যদি থাকে, ইউজুয়ালি এডিসন ডিজিজ আন্ডারলাইন যদি থাকে, আমরা ডাক্তার যদি পরে ধরতে পারি, তাদের কাছে দেখা যায় যে রিকারেন্ট হাইপোগ্লাইসেমিয়া হয়, এদেরকে খুঁজতে হয় যে অন্য কোনো কমোরবিডিটি আছে কিনা, এটা অ্যাডভান্স কথাবার্তা। এবং কিছু কিছু ক্ষেত্রে রিডিউস কার্বোহাইড্রেট ইনটেক, যেগুলো কি শরীরের মধ্যে কার্বোহাইড্রেটটা কম যাচ্ছে, তার মধ্যে একটা পেশেন্টের জন্য আর একটা হলো নিজের শরীরের জন্য, যেমন গ্যাস্ট্রিক প্যারালাইসিস হতে পারে। অটোনমিক নিউরোপ্যাথি কারণে আমাদের যখন ডায়াবেটিক দীর্ঘদিন থাকে, অটোনমিক নিউরোপ্যাথি ডেভেলপ করে, দ্যাট কজেস গ্যাস্ট্রিক প্যারালাইসিস। এবং ভেরিয়েবল কার্বোহাইড্রেট অ্যাবজর্পশন, দেখা যায় ঠিকমতো কার্বোহাইড্রেশন অ্যাবজর্পশন হচ্ছে না, পেশেন্টের শরীরে কার্বোহাইড্রেট ঢুকতেছে না, হাইপো, অথচ ইনসুলিন ঠিকমতো নিচ্ছে, দেখা যায় পেশেন্টটা হাইপো হয়ে যাচ্ছে।
ম্যালঅ্যাবজর্পশন যদি আদার অটোইমিউন ডিজিজ থাকে, সিলিয়াক ডিজিজ, খাবার ঠিক মতো পেটের মধ্যে ঢোকে না, তোমরা জানো এখানে ভিলাসটা নষ্ট হয়ে যায়, অ্যাবজর্পশন যে এরিয়াটা সেটা নষ্ট হয়ে যায়, অ্যাবজর্পশন হয় না, হাইপো হয়। এবং ইটিং ডিসঅর্ডার, পেশেন্ট ঠিক মতো খায় না, অ্যানোরেক্সিয়া নার্ভোসা, ঠিক আছে, এই যে ধরনের যে ইটিং ডিসঅর্ডার গুলো থাকে সেখানেও হাইপোগ্লাইসেমিয়া হওয়ার চান্স থাকে। লাইফস্টাইল ইস্যু, যে ডায়াবেটিক পেশেন্ট এক্সারসাইজ করবে কিন্তু এত বেশি এক্সারসাইজ করতেছে যে তার মধ্যে খাওয়ার আগে পরে যে খাবারটা দরকার সেটা ঠিক মতো খায় না, হাইপো। ইরেগুলার লাইফস্টাইল, ঠিক আছে, ইরেগুলার লাইফস্টাইল বলতে সাধারণত বলা যায় যারা অ্যালকোহল করে তাদের কিন্তু হাইপো হয়। ডায়াবেটিক পেশেন্ট অ্যালকোহল খাইলে দেখা যায় যে হাইপো বেশি হয়। ওল্ড এজের ক্ষেত্রে হয়। আর্লি প্রেগন্যান্সি উইথ জেস্টেশনাল ডায়াবেটিস তাদের হাইপো হওয়ার সম্ভাবনা থাকে। ব্রেস্টফিডিং মাদারদের হাইপোগ্লাইসেমিয়া হয়, ঠিক আছে। এবং এডিকুয়েট গ্লুকোজ মনিটর না থাকলে হয়। এবং ফিক্সিয়াস ডেলিভারি ইনডিউসড, অনেকে বিদেশে ইনসুলিন পাওয়া যায়, নিজে ইচ্ছা করে ইনসুলিন ফোড়ে এটা করে, ঠিক আছে, ডেলিভারেটলি। এটা হলো সুইসাইডাল আর কি। তো আমরা হাইপোগ্লাইসেমিয়ার কজ কি কি, মানে হোয়াট আর দ্য কজেস অফ হাইপোগ্লাইসেমিয়া, এটা হলো সাবদের, এটা হলো পুরোপুরি ডায়াবেটিস না, এটা হলো টোটাল মানে হাইপোগ্লাইসেমিয়ার কজ। এটা আমরা কি করে বুঝবো? এটাকে আমরা মানে সিনোনিমে ইয়া করছি, আমরা এক্সপ্লেন দিয়ে বর্ণনা করছি। এক্সপ্লেন, এক্স থেকে হলো এক্সোজেনাস ড্রাগ, একটা হলো ইনসুলিন অথবা সালফোনেরিয়া, যেটা আমরা ডায়াবেটিসের ক্ষেত্রে। পি থেকে হলো পিটিউটারি, যে পিটিউটারি ইনসাফিসিয়েন্সি, এডিসনস ডিজিজ। এল থেকে হলো লিভার, লিভার ডিজিজ, যে ক্রনিক লিভার ডিজিজ যেখানে হয়, গ্লুকোনিওজেনেসিস হয় না, তাদের কিন্তু হাইপো হয়। এজন্য দেখবা সিএলডি রোগী ভর্তি হলে আমরা 10% দিয়ে দিই। এ থেকে এডিসন ডিজিজ পিটিউটারির মধ্যে আবার আসছে। আই থেকে আইলেট সেল টিউমার, বিশেষ করে ইনসুলিনোমা, যে ইনসুলিন যদি থাকে, এক্সেসিভ ইনসুলিন তৈরি হচ্ছে, তাদেরও হাইপো হচ্ছে। এন থেকে নন প্যানক্রিয়াটিক নিউপ্লাজম, যেমন ফাইব্রোসার্কোমা, এখানে ইনসুলিন লাইক পেপটাইড রিলিজ হয়, দ্যাট কজেস হাইপোগ্লাইসেমিয়া। এটা পুরো হাইপোগ্লাইসেমিয়ার কজ, যে এক্সপ্লেন দিয়ে আমরা, এটা আব্দুল্লাহ স্যারের বইয়ে আছে, এটা প্রায় আসে তোমার এফসিপিএস পার্ট 1 অথবা এমডি পার্ট 1 কোশ্চেন আসে, ঠিক আছে। কোশ্চেন গুলো আসে যে হঠাৎ দ্য কজেস অফ হাইপোগ্লাইসেমিয়া কয়ে, এখান থেকে যতগুলো আছে প্রায় 6টা কজ, তার মধ্যে 5টা দিয়ে দেয় ইয়েস ট্রু আর ফলস, 5টা 3টা দিবে, 3টা ফলস দিবে, এরকম করে দেয়। জাস্ট তোমাদেরকে নাইস টু নো, যদি মাথায় থাকে তোমাদের কাজে দিবে, আর ওভারঅল কাজে দিবে। এক্সপ্লেন মোস্ট কমন সিমটম অফ হাইপোগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসেমিয়ার সিমটম গুলো কেন কয়েকটা ভাগ করছি, অটোনমিক, নিউরোগ্লাইসেমিক, নন স্পেসিফিক। তাহলে অটোনমিক নার্ভাস সিস্টেমে যেটা আছে, যেমন সোয়েটিং, রোগী খুব ঘামবে, ট্রেমব্লিং, কাঁপবে, পাউন্ডিং হার্ট, বুকের মধ্যে ধাক 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 করে বুকটা বাজছে, রোগী খুব প্রচন্ড ক্ষুধা লাগবে এবং ইরিটেবল অ্যাংজাইটি থাকবে। এটা হলো অটোনমিক নার্ভাস সিস্টেমের জন্য, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের জন্য। নিউরোগ্লাইকোপেনিক, যখন নিউরন সেলগুলোতে গ্লুকোজ কমে যাবে তখন সে কি করবে, ডিসঅরিয়েন্টেড হয়ে যাবে, ডিলেরিয়াম, ড্রাউজিনেস, কথা বলতে পারবে না, স্পিচ ডিফিকাল্টি, ইনএবিলিটি কনসেন্ট্রেট, কি করতেছে কোনো কিছু মনে থাকতে পারবে না, ইনকোঅর্ডিনেশন, কোনো কথার সঙ্গে কথা, কাজের সঙ্গে কাজ মিল থাকবে না, ইরিটেবিলিটি এন্ড অ্যাঙ্গার। দিস ইউজুয়ালি ইন দ্য চাইল্ড। টাইপ 1 ডায়াবেটিস যে বাচ্চাদের হয়, বাচ্চাদের যখন হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায় তারা জিনিসপত্র ভাঙচুর করে, এটা ভাঙে সেটা ভাঙে, রাগ করে, ইরিটেবিলিটি হয়ে যায়, তখন বুঝতে হবে যে এটা হাইপো হয়ে যাচ্ছে, ইরিটেবিলিটি এন্ড অ্যাঙ্গার। আর বয়স্কদের ক্ষেত্রে সাধারণত ডেলিরিয়াম, ড্রাউজিনেসটা বেশি হয়। নন স্পেসিফিকের মধ্যে নাউসিয়া, টায়ার্ডনেস, হেডেক। আমি ম্যাক্সিমাম যেটা চেম্বারে পাইছি এরা বলে যে আমার দুর্বল লাগতেছে, মাথা ব্যথা করতেছে। তো সিমটম ডিফার্স উইথ এজ। চিলড্রেন এক্সিবিট বিহেভিয়ারাল চেঞ্জেস, যেমন নটিনেস অর ইরিটেবিলিটি, বা যেটা একটু বললাম যে বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, তারা এই জিনিসপত্র ভাঙতেছে, ওটা ভাঙতেছে, স্থির করতেছে, অস্থির করতেছে, হাইপো। আর বয়স্কদের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে প্রথমে যেটা হয় নিউরোলজিক্যাল সিমটম, হাইপোগ্লাইসেমিয়া, ডিলিরিয়াম, ঠিক আছে, ডিসঅরিয়েন্টেড, চোখে দেখতেছে না, ভিজুয়াল ডিস্টারবেন্স, অ্যাটাক্সিয়া, হাঁটতে পারতেছে না, গেট ডিসপ্রাক্সিয়া হচ্ছে, তাল মিলাইতে পারতেছে না, ইনকোঅর্ডিনেশন। এবং ইনসুলিনের উপর যারা থাকে, তোমাদের একটা পরীক্ষার ফোন করতে ভাই। আচ্ছা, মর্টালিটি রেট 4% ইন ইনসুলিন ট্রিটেড পেশেন্ট, মানে ইনসুলিনের যারা পেয়ে হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে তাদের মর্টালিটি কিন্তু হাই। আর সবচেয়ে খারাপ হলো ডেড ইন বেড সিনড্রোম, দেখা যায় রাতের বেলা হাইপো হয়ে গেছে, পেশেন্টের ঘুম থেকে উঠে দেখা যায় পেশেন্ট বেডে মারা আছে। দেয়ার ইজ সাম কজ অফ ডেড এন্ড বেড সিনড্রোম, তার মধ্যে একটা হলো টাইপ 1 এর ক্ষেত্রে ইনসুলিন ইনডিউসড হাইপোগ্লাইসেমিয়া, ঠিক আছে। দেয়ার ইজ সাম আদার কার্ডিয়াক কজ আছে, ঠিক আছে। Patient may describe poor quality of sleep, morning headache, and vivid dreams of nightmare.
ঠিক আছে, ঘুম থেকে হাইপোগ্লাইসিমিয়া যে রাতের বেলা হচ্ছে, এসব রোগীরা এন্ডোক্রাইনালিস্টের কাছে এসে বলে যে আমার রাতে ঠিক মতো ঘুম হয় না, ঘুম থেকে উঠে মাথা ব্যথা করে এবং ভয়ঙ্কর স্বপ্ন দেখি। এবং স্পেশালি তার পার্টনার যদি থাকে, স্ত্রী হলে স্বামী, স্বামী হলে স্ত্রী এসে বলবে যে সে খুব প্রচুর রাত্রে ঘামে, অস্থির হয় এবং সে মনে খিচুনির মতো হাত পা ছোড়াছুড়ি করে, এই টার্মটা ইউজ করে। আমরা যখন ওয়ার্ডের মধ্যে রিসিভ করি তখন যারা তার সঙ্গে তার পার্টনার থাকে তারা বলে যে রুগী এত ঘামে যে গেঞ্জি ভেজে যাচ্ছে, রাতের মধ্যে ঘুমের মধ্যে ছটফট করতেছে, হাত পা ছোড়াছুড়ি করতেছে, মনে হচ্ছে খিচুনি হচ্ছে। এই টার্মটা খুব ইম্পর্টেন্ট। তার মানে পেশেন্ট ইজ সাফারিং ফ্রম হাইপোগ্লাইসিমিয়া অ্যাট নাইট ডিউরিং স্লিপ। এমার্জেন্সি ট্রিটমেন্ট, রোগী কি কনসাস না আনকনসাস, এটা হলো প্রথম যখন আসে। এবং আমাদের ভাইবা বোর্ডের সাবজেক্ট খুব প্রিয় একটা কোশ্চেন, ট্রিটমেন্ট অফ হাইপোগ্লাইসিমিয়া। প্রথম কথা হলো ট্রিটমেন্ট অফ হাইপোগ্লাইসিমিয়া যখন হবে তখন প্রথম কথা হলো পেশেন্ট কি কনসাস না আনকনসাস। পেশেন্ট কনসাস, হাতের কাছে যা আছে মিষ্টি জিনিস খাওয়াই দাও, যা মিষ্টি জিনিস আছে, ঠিক আছে, চিনি আছে নাকি মিষ্টি আছে নাকি গ্লুকোজ প্যাচ আছে না চকলেট আছে, কিছু একটা খাওয়াই দাও। আর পেশেন্ট যদি আনকনসাস আসে কিন্তু স্যারের কথা শুনবা, ভাইবা বোর্ডে কথা শুনবা, যেমন স্যাররা বলবে যে পেশেন্টস কাম উইথ ইউ উইথ আনকনসাসনেস, গ্লুকোজ লেভেল ইজ অনলি 2.5, হাউ উইল ইউ ম্যানেজ, তখন তুমি চোখটা বন্ধ করে শুরু করলাম মুখস্থ, স্যার এই পেশেন্ট ইজ কনসাস, আমি তাকে চকলেট দেবো। আরে ভাই স্যার তো বলেই দিল পেশেন্ট ইজ আনকনসাস, পেশেন্ট ইজ আনকনসাস, পেশেন্ট কামস টু ওয়ার্ড উইথ আনকনসাস, বলেই দিছে, তুই গ্লুকোজ পেলে এত, আবার বলতেছো, স্যাররা তখন ইরিটেট ফিল করে, ঠিক আছে। এবং এই প্র্যাকটিসটা কিন্তু তোমার পোস্ট গ্রাজুয়েশন থেকে যায়। এমবিবিএস লেভেলে ইরিটেট ফিল করলেও লাভ নাই, পাস করে দিবে, কিন্তু পোস্ট গ্রাজুয়েশনে ওখানেই ফেল। মানে এফসিবিএস এমডি পরীক্ষা যখন যাবা উচ্চারণ করবা, স্যার বলছে যে পেশেন্ট কামস আনকনসাস, আর তুমি বললা স্যার পেশেন্ট যদি কনসাস থাকে তাহলে আমি এটা দিব, ওখানে আস্তে করে একটা ফেল করে দিয়ে বসে থাকবে, তারপরে হাসি মুখে তোমার কথাটা শুনবে, তারপরে যা রাতের বেলা পরীক্ষা রেজাল্ট দেখবা যে আরে পরীক্ষা তো আমি ফাটাই দিয়ে আসছি, ফেল করলাম কিভাবে, এই তো ঠিক না। ঘটনা যে তুমি কোন জায়গায় ভুল করছো তুমি নিজে বুঝতেছো না, যার ফলে অতিরিক্ত উত্তর দেওয়ার প্র্যাকটিস এখন থেকে বন্ধ করতে হবে। পোস্ট গ্রাজুয়েশন আর এমবিবিএস লেভেল এখানে তোমাকে না ধরলেও প্র্যাকটিসটা করতে হবে। তার ফলে আর কি বলতে সেটা বুঝতে হবে, পেশেন্ট কি আনকনসাস নাকি কনসাস, সেমি কনসাস, ঠিক আছে। সেমি কনসাস এবং আনকনসাস ক্ষেত্রে আমরা প্যারেন্টাল দিব, আর একদম কনসাস লেভেল থাকলে আমরা মুখে সুইট থিং যেটা পাবো হাতের কাছে সেটা খাওয়াবো। তো যদি আনকনসাস সেমি কনসাস হয় তাহলে আমরা দিব পেশেন্টকে ইন্ট্রাভেনাস 75 to 100 ml 20% ডেক্সট্রোজ দিব 15 মিনিটের মধ্যে, মানে খুব জোরে দিব। বাচ্চাদের ক্ষেত্রে 0.2 গ্রাম পার কেজি দিব। অথবা যদি 20% না পাওয়া যায়, 10% পাওয়া যায়, তাহলে 150 থেকে 200 ml দিব ওভার 15 মিনিট। মানে তাকে গ্লুকোজ ফ্লুইড দেওয়া হবে, গ্লুকোজ রিচ ফ্লুইড। এখন প্রশ্ন হলো, এরপর স্যার বলবে যে আমাদের দেশে গ্লুকোজ ফ্লুইড কত পার্সেন্টের পাওয়া যায়, কেউ কি জানো কত পার্সেন্টে পাওয়া যায়? স্যার 5%, 10% আর 25%। ভেরি গুড, খুবই খুশি হইলাম, প্রীত হইলাম। সরি, 25% ক্ষেত্রে পাওয়া যায়। হ্যাঁ, সেই ক্ষেত্রে হিসাব করলে দেখা যায় যে আসলে লাগে মনে হয় 70 ml এর মতো লাগে, ঠিক আছে। আমাদের ক্ষেত্রে 100 ml মানে 70, সেক্ষেত্রে মানে 70 হিসাব করলে দেখা যায় 70 ml এর মতো হয়, 25% যদি দিই আমি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হলো যে আমরা তাহলে 25% আমাদের ওয়ার্ডে রাখা আছে, 25% ডেক্সট্রল নিউট্রোসল নামে পাওয়া যায়। এটা আমাদের ওয়ার্ডের মধ্যে এমার্জেন্সি আমরা রাখি, প্রত্যেকটা ইয়াতে নিজেরা কোর ফান্ড তৈরি করে এটা রাখা আছে, কারণ এখানে প্রতিটা মিনিট ইম্পর্টেন্ট। রুগী আনবে তারপরে তুমি দিবা, ততক্ষণ রুগী চিরকালের জন্য জ্ঞান না ফিরতে পারে। অতএব পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কি করি, পোর ফান্ডে রাখি, অথবা যদি মানে আনে রুগীরা সঙ্গে এদের আলাদা হিসাব, কিন্তু আমরা সাধারণত পোর ফান্ডে রাখি। 25% গ্লুকোজ রাখি আমরা, 100 ml বাজারে পাওয়া যায়, আমরা সেটা পুরো দিয়ে দিই, ঠিক আছে। ওই 70 ml হিসাব করে, ঠিক আছে। 10% আমরা ইউজুয়ালি ইউজ করি না, আমাদের 25% আমরা ইউজ করি। তাহলে এটা মনে রাখবা যে 5, 10, 25 এর মধ্যে আমরা 25টা ইউজ করি। তারপরে দেখা যায় যে এই ইনসুলিন কিংবা সালফোনিউরিয়া লং অ্যাক্টিং যদি পেয়ে থাকে, সে যদি 70-30 পাওয়া যায়, অথবা রাতের বেলায় গ্লার্জিন নেয় ইনসুলিন, যেটা দিয়ে সে হাইপো হচ্ছে,
অথবা সালফোনিউরিয়াল খেয়ে হাইপো হয়েছে, এই ড্রাগগুলোর হাফ লাইফ অনেক বেশি। ইন দ্যাট কেস আবার যদি রিকারেন্ট হাইপোগ্লাইসেমিয়া না হয়, আমি 10% দিয়ে তাকে মেনটেন করব 72 আওয়ার্স, 72 ঘন্টা। পাশাপাশি যদি অ্যাভেলেবেল হয় আয়ন গ্লুকাগন, যেটা আলফা সেল থেকে আসে, এটা 1 মিলিগ্রাম অ্যাডাল্টের ক্ষেত্রে, 0.5 মিলিগ্রাম বাচ্চাদের ক্ষেত্রে আমরা দিব। ঠিক আছে, কিন্তু যাদের এটা সাধারণত যারা সালফোনিউরিয়া খায় তাদের কোনো কাজ করে না, কিংবা যারা অ্যালকোহল খেয়ে হাইপোগ্লাইসেমিয়া হয়ে আসছে তাদের ক্ষেত্রে কাজ করে না। আর 2 নম্বর কথা হলো গ্লুকাগন ইজ নট অ্যাভেলেবল ইন দিনাজপুর। ঢাকায় পাওয়া যায়, তাই লিমিটেড, বার্ডেন ছাড়া পাওয়া যায় না। তারপরে যদি কখনো কেউ বার্ডেনে চাকরি করো, মাথায় রাখবা তোমরা যে এটা দেওয়া হয়। তো এটুকুই, হাইপোগ্লাইসেমিয়ার ম্যানেজমেন্ট পর্যন্তই আজকে আমাদের শেষ, এমার্জেন্সি ট্রিটমেন্ট অফ হাইপোগ্লাইসেমিয়া। ঠিক আছে, এটুকুই স্যাররা শুনতে চাই। আমাদের সাকি স্যারের হাইপোগ্লাইসেমিয়া ট্রিটমেন্ট নিয়ে মেনিয়া আছে। স্যার অলমোস্ট সবাইকে হাইপোগ্লাইসেমিয়া ট্রিটমেন্টটা জিজ্ঞেস করে। স্যার প্রথমে জিজ্ঞেস করবে, সিনারিওটা দিবে আনকনশাস। যখন তুমি বলবো স্যার যদি রোগীর জ্ঞান আছে, রোগীকে আমি চকলেট খাওয়াবো, স্যার যাবে খেপে, এখানে কিছুক্ষণ বকবে। অতএব আগে শুনবা, স্যার কিন্তু বলেই দিবে আনকনশাস। তারপরে তুমি বলবো স্যার আমি প্যারেন্টাল আইভি ইন্ট্রাভেনাস গ্লুকোজ দিব। স্যার তখন তুমি বলবো, স্যার ঠান্ডা মাথায় বলবা, তো স্যার বইয়ে লেখা আছে 20%, 75 থেকে 100 ml 20% দেওয়ার কথা, কিন্তু আমাদের দেশে 20% পাওয়া যায় না, 25% পাওয়া যায়। স্যার খুশিতে মানে আর তোমাকে মানে কত মার্ক দিবে স্যার হিসাব করতে পারবে না। তাহলে তুমি কি বলতেছো? কারণ এগুলা প্রশ্ন হলো মানে জানা থাকলে এর আনসারটা সাজায় গুছে বলতে পারলে অনেক মার্ক। স্যার বইয়ে বলা আছে যে 20% ডেক্সট্রোজ, 75 to 100 ml intravenously over 50 minutes, but 20% dextrose is not available in our country. We will give 25% গ্লুকোজ। এটা 100 ml পাওয়া যায় স্যার, আমরা 70 ml মতো দিব, হিসাব করে যেটা হয়। ঠিক আছে, তারপরে স্যার যেন আমার 10% দিয়ে আমরা মেনটেন করব। কারণ কেন মেনটেন করবা স্যার? কারণ যদি লং অ্যাক্টিং ইনসুলিন অথবা সালফোনিউরিয়া দিয়ে আসে, তাহলে এর হাফ লাইফ বেশি, রিকারেন্ট হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, এই জন্য 10% দিয়ে দিব। আর কিছু দেওয়ার নাই। এই স্যার এই প্রশ্নটা সবাই যে করে, আর কিছু দেওয়ার নাই। মানে স্যার চিনতে যাচ্ছে গ্লুকাগন দেওয়া হোক না হোক দিনাজপুরে, তুমি যা শুনছো কিনা, না পারলে ওখান থেকে ওই টেবিল থেকে আমার দিকে চাই থাকে স্যার, যে গ্লুকাগনের নাম পড়ায় না এদেরকে, যে মুক্তা দেখো গ্লুকাগন বলতে পারে না, মানে মাঝে মধ্যে বলেও আবার ওখান থেকে যে গ্লুকাগনের নাম শুনেনি। দয়া করে বলবো যে স্যার এর পাশাপাশি ইফ অ্যাভেলেবেল উইল গিভ ইন্ট্রামাসকুলার গ্লুকাগন। ইফ অ্যাভেলেবেল কেন স্যার? এটা দিনাজপুরে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এই স্যার এই গ্লুকাগন কথাটা শুনতে চাই। তুমি কত পার্সেন্ট? তখন স্যার জিজ্ঞেস করে, তুমি যদি ভুল করে ফেলো যে না স্যার 25% বইয়ের কথাটা বলে ফেলো, ভুল না তো, এটা তো শুদ্ধ, এটা ডেভিডসনে আছে, স্যার আই উইল গিভ 20% ডেক্সট্রোজ 1500। তখন স্যার প্রশ্ন করবে, বাংলাদেশে কত ধরনের, তুমি ওয়ার্ডে গেছো? স্যার গেছি। কত পার্সেন্ট তুমি দেখছো গ্লুকোজ? স্যার 5, 10, 25। তাহলে 25% যে স্যার বই আছে, আমরা 25% দিব। ভুলটা শুধরাই নিবা, রিজিট থাকবো না স্যার আমরা 20% দিব, তাহলে তোমাকে তো বানাইতে হবে 20%। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু স্যারের শুনতে হবে, কিন্তু তুমি ওয়ার্ড ওরিয়েন্টেড কিনা, ওয়ার্ড রিলেটেড কিনা, এটা স্যার কিন্তু এখানে বুঝবে যে তুমি 5, 10, 25% কিনা। ক্লিয়ার? ঠিক আছে, একটু আশিক আমাকে জামানাই ফোন দিচ্ছিল। আমি তোমাকে ব্যাক করতেছি, আমি ক্লাসটা শেষ করি। একটু ইম্পর্টেন্ট কথা ওই জন্যই বলতেছি। বলো। একটু লাইনে থাকো তোমরা। ক্লাস থাকে বলেন যে ক্লাস করি। এখন কথা হচ্ছে যে ওইটা নিয়ে ভেজাল, বুঝছো? করোনা ওয়ার্ড নিয়ে অনেক সমস্যা, এখানে ম্যানেজমেন্ট নিয়ে সমস্যা, এই নিয়ে সমস্যা। আচ্ছা যাই হোক, তাহলে এটা হলো আমাদের এমার্জেন্সি ট্রিটমেন্ট অফ হাইপোগ্লাইসেমিয়া শেষ। আজকের মতো আমরা পড়া শেষ। শুধু একটা সিনারিও দিই তোমাদেরকে। এই পেশেন্ট কামস, ভালো করে শোনো সবাই। একটা রোগী আসলো আনকনশিয়াস, আমি বলতেছি আবার আনকনশিয়াস। পেশেন্ট পার্টি বললো যে পেশেন্ট সাফারিং ফ্রম ডায়াবেটিস। এখন তুমি ব্লাড গ্লুকোজ করলা, তার ব্লাড গ্লুকোজ হয়ে আছে 32 মিলিমোল হলো গ্লুকোজ। সোডিয়াম করলা, সোডিয়াম হলো 152 হলো সোডিয়াম। ব্লাড ইউরিয়া করলা, ব্লাড ইউরিয়া হলো 25 মিলিমোল। আর পেশেন্টের কি ডায়াগনোসিস হয়েছে? 1 নম্বর প্রশ্ন, পেশেন্টের ডায়াগনোসিস বলো এবার। হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলাইটিস। ভেরি গুড, হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলাইটিস। তাহলে এখন আমাকে অসমোলারিটা বার করে দাও।
আমার ভাজা বোর্ডের কোশ্চেন এটা কিন্তু বলে দিতে হবে। রেগুলার বেসে আমার কাছে এটা না বলতে পারলে পাস করাবো না, যদি আমি থাকি। স্যার সোডিয়াম লেভেল আর ব্লাড ইউরিয়া মেজার করে গ্লুকোজের সাথে যোগ করতে হবে। বলো কত হলো? সোডিয়াম হলো 152, ব্লাড ইউরিয়া বলছি আমি কত 25 মিলিমোল, আর গ্লুকোজ বলছি হলো 32। 361 361 কি করে করলো? 152 ইন্টু 2 নাকি? 152 জি ইন্টু স্যার 2 কত হলো? প্লাস 32 প্লাস স্যার 25। 304 হ্যাঁ, প্লাস 25। জি স্যার 25 আর জি স্যার তারপর 32 যোগ তাহলে কত হলো? 361 স্যার। 361 হ্যাঁ 61। তাহলে এটা অনেক বেশি। তাহলে এটা আমাদের ওই অস্ট্রিটা বের করতে হবে, এবং এটা আমরা কিন্তু ওয়ার্ডও প্র্যাকটিস করব, ঠিক আছে না? এটা বলার কথা, কারণ প্র্যাকটিক্যাল আমরা এটা করি, ঠিক আছে? প্র্যাকটিক্যালও আমরা ওয়ার্ডের মধ্যে এটা করি, কারণ দেখা গেল যে যখন হাইপারগ্লাইসেমিয়া পাইছি আমরা, কিন্তু কিটোন বোর্ডে কিন্তু 1+, যেখানে ইউরিনে 2+ কথা, আমরা এখানে ব্লাডের মধ্যে কিটোনিমিয়া দেখি না, 3 মিলিমোল মোর দেন এটা দেখি না, আমরা ইউরিনে করি। তা 2+ পাইতে হয় অ্যাটলিস্ট, কিন্তু 1+ হয়ে আছে, না কিটোনি বলা হচ্ছে না কি আছে, কষ্ট করে একটু অসমোলাইটে বার করো, দেখো ধাম করে অনেক বেশি হয়ে আছে। তাহলে আমাদেরকে, যেহেতু আমরা ডায়াবেটিক কিটোএসিডোসিস অনেক কমন, মাথা বেশি থাকে, কিন্তু হাইপার কিন্তু অনেক কমন, ইট ইজ ইনক্রিজিং ডে বাই ডে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় তোমাদের রাখতে হবে, ঠিক আছে না? এটা জানার জন্য। তো ঠিক আছে, তোমাদের সবাইকে ধন্যবাদ ফর প্যাশেন্স হিয়ারিং। নেক্সট ক্লাসে আমরা চলে যাব কমপ্লিকেশন অফ ডায়াবেটিসে, যদি আগে থেকে দেখে আসতে পারো তোমরা। তো আজকের মধ্যে এটুকুই শেষ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।